দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ এন্ড বিউটিতে। সাথে আছি বরাবরের মতোই আমি মারিয়া শিমু। আপনারা যদি আমাদের আজকের অতিথির সঙ্গে কথা বলতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন, তাহলে আমাদের অতিথির সঙ্গে কথা বলতে পারবেন। আজ আমাদের অতিথি হিসেবে যারা উপস্থিত হয়েছেন আমরা একজনকে ডাকিনি, আজ আমরা ডেকেছি আজ দুজনকে। তারা দুজনেই আমাদের এখন ফ্যাশন ইন্ডাস্ট্রি অথবা আমাদের যেই মিডিয়া ইন্ডাস্ট্রি রয়েছে খুব প্রমিনেন্ট মুখ। একজন তো আমাদের অনেক বেশি প্রিয় এবং আরেকজনও বেশ প্রিয়। সো তাদের কাজ নিয়ে এবং তাদের লাইফস্টাইল নিয়ে আজ কথা বলবো। আমরা প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যাশন কোরিওগ্রাফার, মডেল এবং অভিনেতা গৌতম শাহ দাদাকে। থ্যাংক ইউ। এবং সেই সাথে আমাদের সাথে আরও যিনি আছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় মডেল, অভিনেত্রী এবং নৃত্যশিল্পী আনিকা কবির শখ। ওয়েলকাম আপনাদের দুজনকেই। কেমন আছেন? থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। অনেক ভালো লাগছে, আরো ভালো লাগছে মানে এই আড্ডাটার জন্য। অনেকদিন পর মনে আমরা একটা আড্ডা দিচ্ছি, তাই না? একসাথে আড্ডা দিচ্ছি। আমারও বেশ ভালো লাগছে আপনাদের দুজনকে একসাথে পেয়েছি। আমরা সোশ্যাল মিডিয়াতে আপনাদের দুজনের একসাথে অনেক কাজ দেখি, কিন্তু একসাথে আপনাদের দুজনকে আমাদের আজকের আয়োজনে পেয়েও বেশ ভালো লাগছে। প্রথমে একটু জানতে চাই যে দুজনের কাজ সম্পর্কেই জানবো আলাদা আলাদা, বাট এখন দুজন একসাথে কি কি কাজ করছেন? দুজনে ওর সাথে তো আমার অনেকগুলো কাজই হয়। আমি রিসেন্ট ওকে দুটো নাচের প্রোগ্রামে নিচ্ছি, দুটো শোতে নিচ্ছি, এবং রিসেন্ট দুটো শ্যুট করা হয়ে গেছে। আরও কিছু শ্যুট আছে যেগুলোতে ও ব্রাইডাল। এবং আসলে কি আমি ওই কিছু পার্লার বেজ, এখন যখন বিয়ের সিজন, ওই পার্লারগুলো থেকে অনেকে নক দিচ্ছে যে দাদা মেকওভারের জন্য, সেগুলো নিয়ে এখন কাজ করছি এই মুহূর্তে। সেগুলোর মধ্যে শখ আছে, শখকে নিয়ে আমার 2-3টা মানে হয়ে আছে আর কি, মানে এই রিসেন্টলি করব। আর নাচের প্রোগ্রাম তো আমি বললামই যে আমার দুটো প্রোগ্রাম অলরেডি ওকে ডান করা আছে। আমাদের আরো দুটো মনে হয় আছে, ওপেনিং আছে। হ্যাঁ, ওপেনিং আছে, স্টোর ওপেনিং আছে। হ্যাঁ, মানে আমরা এর মধ্যে অনেক কাজ আছে শখকে নিয়ে। এক্স্যাক্টলি। আর এখন যেহেতু একদম আমরা জানি নভেম্বর ডিসেম্বর থেকে একদম কাজের একটা প্রেসার চলে আসে, নতুন ইয়ার প্লাস হচ্ছে কি ওয়েডিং একটা সিজন, সবকিছু মিলে জাস্ট এই টাইমটা আসলে আমাদের ওয়ার্কের প্রেসারটা অনেক বেশি থাকে। আমাদের ফেস্টিভ সিজন বলা যায়। ফেস্টিভ সিজন, এক্স্যাক্টলি, উইন্টার আসলে। আচ্ছা আপু, আপনার কাছে জানতে চাইছি যে এখন আর এছাড়া আমরা তো জানলামই যে আপনার বেশ কিছু স্কেজুল রয়েছে সামনে, এছাড়াও আর সামনে এটা হচ্ছে দাদার সাথে আমার স্কেজুল। এছাড়া দাদার সাথে ছাড়া কাজের আর কি কি ব্যস্ততা? এছাড়া আমি রিসেন্টলি দুটো না 3টা ধারাবাহিক করছি। আচ্ছা। সো দুটো অলরেডি অন এয়ার যাচ্ছে। একটা হচ্ছে অদ্ভুত পরিবার ইমরাউল রাফাতের, আর একটা হচ্ছে কায়সার আহমেদের অচিনপুর, যেটা আসলে জাস্ট 1 ডিসেম্বর থেকে 1 ডিসেম্বর থেকে অন এয়ার যাচ্ছে। এছাড়া নতুন আরেকটা আমার সিরিয়াল আসবে, যেটা নাম শুনলেই সবাই খুব এক্সাইটেড হয়ে যায়। সেটার নাম হচ্ছে জেনজি। আচ্ছা আচ্ছা, অদ্ভুত পরিবারটা আমাদের এটিএনই যাচ্ছে। রাইট, এটিএনই যাচ্ছে। সো ওটা আমি যদি ভুল না করি তাহলে বলতে পারি যে এটিএন বাংলার সাথে আপনার পথ চলাটা কিন্তু অনেক লম্বা সময়। হ্যাঁ, মানে আমার এটিএন এর সাথে পথ চলাটা আমার নাচের ক্যারিয়ারের শুরুর থেকে, মানে তখন আমি জাস্ট আমার ডান্সার, তখনও আমি শখ হয়ে উঠিনি, এবং খুব ছোট ছিলেন তখন? খুব ছোট থেকে, হ্যাঁ। আর এছাড়া আসলে বেশ কিছু কাজ নিয়ে প্ল্যান আছে। একটা টিভিসি হওয়ার জন্য ওয়েট করছি, ওটা আমাদের দেশের বাইরে শুট হবে। দুটো ওটিটি নিয়ে কাজ হচ্ছে। হ্যাঁ, একটা কথা চলছে, একটা শুরু হয়ে গেছে। আচ্ছা, ওটিটির বিষয়টা যেহেতু আসলো, আমরা রিসেন্টলি আপনার একটা ওয়েব ফিল্ম পেয়েছি ত্রিভুজ, এবং ওয়েব ফিল্মটা কিন্তু এমনিতেও আমরা দেখছি যে এখন কিন্তু আমাদের ওয়েব সিরিজের যে কাজগুলো হচ্ছে, ফিল্মের যে কাজগুলো হচ্ছে, একদম ডিফারেন্ট একটার থেকে আরেকটা ডিফারেন্ট। এবং এই ওয়েব ফিল্মে আমরা আরও ডিফারেন্টভাবে আপনাকে পেয়েছি, বেশ চ্যালেঞ্জিং একটা রোল আপনি প্লে করেছেন। প্রথমে জানতে চাই এই অল্প সময়েও ফিডব্যাক কেমন পাচ্ছেন সবার কাছ থেকে? ফিডব্যাক আলহামদুলিল্লাহ ভেরি গুড। এটা আমার ফার্স্ট ডেবিউ ওটিটিতে। খুবই চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল, এটা যারা দেখেছে সবাই বুঝতে পেরেছে। আর ফিডব্যাক এতটাই ভালো যে আমি রিসেন্টলি ত্রিভুজের জন্য অলরেডি একটা অ্যাওয়ার্ডও নিয়ে নিয়েছি বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে। অভিনন্দন আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। খুবই ভালো, খুব ভালো। মানে ফার্স্ট ওটিটিতে এত লাউডভাবে, মানে এত লাউডলি আমি সবার কাছ থেকে একটা ওয়ার্ম ওয়েলকাম পাবো, সবাই এত পছন্দ করবে, এতটা আমি এক্সপেক্ট করিনি, বাট আলহামদুলিল্লাহ ভেরি গুড। অবশ্য আপনার যে প্রচেষ্টাটা ছিল সেটা কিন্তু স্ক্রিনে বেশ ভালোভাবেই প্রস্ফুটিত হয়েছে, মানে বুঝতে পেরেছে সবাই যে আপনি আসলে আপনার বেস্ট এফোর্টটা দেওয়ারই চেষ্টা করছেন। আই উইল ট্রাই মাই বেস্ট সবসময়, কারণ কাজের জায়গাটা আসলে আমার খুব
খুব সম্মানের একটা জায়গা। কাজটা আসলে আমার কাজকে আমি সবসময় অনেক সম্মান করি, কারণ এটা আসলে এটা দিয়েই তো আজকে আমি শখ। রাইট, That's why. দর্শকের ভালোবাসা দিয়ে। দর্শকের ভালোবাসা দিয়ে, এক্স্যাক্টলি। দাদা আপনার কাছে একটু আসি, আপনাকেও প্রথমে অভিনন্দন। আমরা জানি যে সোশ্যাল মিডিয়াতে আজ আপনার ভিউজ একদম একটা চমৎকার পর্যায়ে পৌঁছেছে এবং সবাই বেশ ভালোবাসা দিয়েছে। আমরা দেখেছি একটা কিছুক্ষণ আগে, স্পেশাল ডে আজকে দাদার। রাইট। সো আমরা দেখেছি শখ আপুর সাথে আপনার কেক কাটা সেরেমনিও হচ্ছে। হ্যাঁ, হঠাৎ করে এটা প্ল্যান ছিল শখের, আমি জানতাম, সারপ্রাইজড হয়েছি। মানে দাদার সাথে আমার কিন্তু একটা খুব ভালো একটা জিনিস আছে, দাদার সব স্পেশাল প্রোগ্রামগুলোতে আমি থাকি। হ্যাঁ, এটা সত্যি হয়ে যায়, ব্যাটাবেলে হয়ে যায়, প্ল্যান থাকে না, না, কোনো না কোনো হ্যাঁ। ভাবে না হয়ে না, যায়। কারণ দাদার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং এত ভালো, দাদা এত আদর করে, সো সবকিছু মিলে। থ্যাংক ইউ শখ, এটা আনসার্টেন হয়ে গেছে আর কি। আচ্ছা, এই যে কাজের জন্য যে ভালোবাসাগুলো পান এবং স্পেশালি সোশ্যাল মিডিয়াতে, কেমন লাগে দাদা? অবশ্যই ভালো লাগে, কারণ দেখো আমি যদি ওদেরকে ভালোবাসা না দেই, আমি কিন্তু ভালোবাসা পাবো না। Right. আমি ভালোবাসা পেতেও না, ভালোবাসা দিতে হবে। আর ও ছোট মানুষ, ওর হিসেবে আমি গার্জিয়ান, আমার ওকে দেখার দায়িত্ব কিন্তু আমার। যেটা বলবো যে সব কিছু মিলে আমি সবাইকে খুব ভালোবাসি, সেই ভালোবাসার জায়গা থেকে আমি কিন্তু ভালোবাসাটা রাইট, পাই বলেই কিন্তু আমি এত কাজ করছি। ঠিক বলেছেন দাদা। আমরা একটু যাত্রাটা জানতে চাচ্ছিলাম, কিভাবে আসলে মিডিয়ার সাথে সম্পৃক্ত হওয়া হলো? আমি মিডিয়াতে আসছি, দেখো আমি না আগে আমি একটা অ্যাড ফার্মে ছিলাম কি, মানে আমি শখে গিয়েছিলাম। তা যেদিন গিয়েছিলাম ওই দিন দেখলাম আমাকে কেউই পাত্তা দিচ্ছে না, মানে হয় না নতুন হলে যেটা হয়। তখন আমার একটা ফ্রেন্ড আছে তন্ময় তানসেন, সে খুবই 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 ভালো একজন ডিরেক্টর, এবং ও হচ্ছে ভাইকিংসের ভোকালিস্ট, আমার বেস্ট ফ্রেন্ড। ও একটা মিউজিক ভিডিও বানাবে, তো হঠাৎ করে আমাকে দেখলো, আমি দেখলাম 2 দিন পরে আমার ডাক আসলো, আচ্ছা, সেটা হচ্ছে বাপ্পা ভাইয়ের একটা মিউজিক ভিডিও বানাবে। তা বাপ্পা ভাইয়ের মিউজিক ভিডিও বানাবে, তখন তো আমি মিউজিক ভিডিও করবো, এটি তো আমার আনন্দ, যেহেতু আমি নতুন, আমি মিউজিক ভিডিওতে হিরো হয়ে যাব, মানে এরকম একটা আনন্দ ছিল। ওইখান থেকেই তন্ময় আমাকে মিডিয়াতে নিয়ে আসলো। আর যদি বলো, তন্ময়ের সাথে অনেক কাজ করেছি আমি, বিজ্ঞাপন করেছি, শুরুটা বলছি, আমি বিজ্ঞাপনে কাজ করেছি, অনেক নাটক, টেলিফিল্ম এবং সিনেমাও করেছি তন্ময়ের। আর যেটা বলবো, তন্ময়ের নাটক মানে গৌতম আর সজল থাকবে, এই দুজন ছাড়া আর কেউ থাকবে না। নায়িকা চেঞ্জ হয়, কিন্তু গৌতম আর সজল থাকবে, এই দুজন মাস্ট। কারণ ও আমাদেরকে এমন ভালোবাসতো, মানে হয় না যে আমরা একটা রুমে 3 জন শেয়ার করে থাকতাম, মানে বন্ধুর মতো, যেরকম হয় যে রাত 2টা পর্যন্ত শুটিং করছি, আবার ঘুমাই, আবার ভোরবেলায় আমরা মানে চিৎকার করছি, এই ওঠ, ওই কর, সেই কর, যেটা হয় আর কি বন্ধুদের মধ্যে, ওই রেডি হয়ে যায়, ওই আর কি। তন্ময় আমাকে এই মিডিয়াতে প্রথম দেখালো। আর যদি বলো আমার পরিচয়, আমি এটা খুব মানে অহংকার নিয়ে বলবো, সেটা হচ্ছে আমার পরিচয় হচ্ছে অপু বিশ্বাসের জন্য। আমি যখন আমি এই কোরিওগ্রাফিতে আসি, আমি তো তানিয়াপুর স্টুডেন্ট ছিলাম, তানিয়াপুর কাছ থেকে আমার শেখা। যদি আমি বড় পরিসরে আসি এই ইন্ডাস্ট্রিতে, তাহলে আমি বলবো অপুর জন্যে আসতে পারছি, আমার পরিচিতি আসছে। আচ্ছা, তো বিভিন্ন ব্র্যান্ডকে যখন অপুর একটা সময় ছিল, তখন আমি অপু বের হতে চাচ্ছিল না, যে এত কষ্ট, এত কিছু, ওর সাথে কথা বলে বুঝিয়ে তখন অপু এই মডেল না, অপু তখন ওই সিনেমার নায়িকা ছিল। তখন আমি ওকে বলে আমি প্রথম ওকে ফার্স্ট আমি শ্যুট করলাম ভাসাভি শ্যুট করে এই অপুর মাধ্যমে আমাকে মানুষ চিনলো। তারপর তো আমি সবাইকে নিয়ে কাজ করছি, মিম বলো, বুবলি বলো, সব স্টারদের নিয়ে, মেজাবিন বলো, দিঘি বলো, সব তো আছেই, বারিশ বলো, সবাইকে নিয়ে। আর হিরোর মধ্যে আমার মানে হিরোদের সাথেও কিন্তু আমার ভালো সম্পর্ক। অনেকে মনে করে কি আমি সিন্ডিকেট নিয়ে কাজ করি, আমি কিন্তু সিন্ডিকেট না। আমি বলতে চাই আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই, কারণ আমি একজন কোরিওগ্রাফার। আমার দায়িত্ব কি একজনকে নিয়ে না, কিন্তু না, আমার দায়িত্ব, হ্যাঁ, আমার ইন্ডাস্ট্রিতে আমি বলি সবসময়, দেখবা আপু, যে আমি সবসময় বলি যে এটা আমার ফ্যামিলি। আমরা একটা ফ্যামিলি কিন্তু 10টা ভাই বোন থাকতেই পারি, 10টা ভাই বোন কিন্তু সমান না, 10 রকমের হবে। আমি এটা মেনে নেই। এটা যদি আমি ম্যানেজ করতে পারি 10 জনকে, তাহলে সমস্যা কি? রাইট, আমি ম্যানেজ করে নিতে পারি।
সেটাই আপনার এই বিষয়টা নিয়ে আমরা একটু আসবো অবশ্যই, কারণ এটা অনেক বড় একটা রকেট সায়েন্স আমাদের জন্য। এটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে একটু শখাপুর কাছে আসছি। আপু, আমরা জানি যে 2002 সাল থেকে আপনার যাত্রা শুরু হয়েছিল, তারপর আপনি একের পর এক আমাদেরকে ধামাকা দিয়েছেন এবং বেশ ভালো ভালো কাজ করেছেন। আমরা 2008 এবং তারপরে 2010 এবং তারপরে আপনার দুটো সিনেমাও পেয়েছি। তারপরে আপনাকে আমরা আর চলচ্চিত্রে পাইনি, তারপর তো একটা গ্যাপ এলো এবং তারপরে আমরা ওয়েব ফিল্ম পেলাম। আমরা আপনাকে চলচ্চিত্র আর কেন পাইনি? ফার্স্ট অফ অল, আমার প্রথম ছবিটা যখন করা হয়েছে বলো না তুমি আমার, সাকিব ভাইয়ের সাথে, এইটা আমার জাস্ট ক্যারিয়ারের শুরু। আমি বলবো ক্যারিয়ারের শুরু এই কারণ আমার 2008 থেকে বেসিক্যালি টার্নিং পয়েন্ট ছিল। এর আগে আমি টুকটুক করে কাজ করেছি, নাচের কাজ করেছি, বিজ্ঞাপন করেছি, বাট তখন আই ওয়াজ সো ইয়াং। বাট যখন আমি আমার ফার্স্ট বিজ্ঞাপনটা করলাম ইউরোলেমনের সময় হচ্ছে সবাই নোটিস করলো যে রিয়াজের সাথে আসলে এই মেয়েটাকে, কারণ ওই ইউরোলেমনের টিভিসিটা হতো সবসময় বাইরের ফিমেল মডেল নিয়ে। আই এম দ্য ফার্স্ট ওয়ান যে বাংলাদেশ থেকে ছিলাম, তো সবাই নোটিস করছিল যে হয়তো এই মেয়েটাও ইন্ডিয়ান হবে। পরে খুঁজে খুঁজে বের করলো যে না, এই মেয়েটা আসলে বাংলাদেশি, আমাদের দেশের মেয়ে। সো ওখান থেকে আসলে আমার কাজের জার্নিটা শুরু হয়। ওটার পর আমি বাংলা লিংকের অফার পাই, আমি তিব্বতের সাথে কাজ করি, মানে কোহিনুর কেমিক্যালসের সাথে। সিগনিফিকেন্ট কাজ, আমি বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করি, যেমন ক্যাটসাইয়ের অ্যাম্বাসেডর ছিলাম, আমি এসারের অ্যাম্বাসেডর ছিলাম। আমার অনেক ভালো ভালো প্রজেক্টের কাজ করা হয়েছে। আপনের সাথে আমি ছিলাম। বাট সিনেমাটা আমার এত সাডেন করা হয়েছে, মানে কোনো কিছু বুঝে ওঠার আগেই আমার প্রপোজাল যখন আসে তখন আমি একটু চমকেই যাই যে আমি জাস্ট কাজ শুরু করছি, হঠাৎ করে একজন সুপারস্টারের সাথে আমার ফিল্মের একদম লিড কাস্ট। তখন আমার আশেপাশে যারা ছিল, আমার কলিগরাই আমি বলবো, আমি ইমনের সাথে শেয়ার করেছিলাম যে ইমন, শুড আই ডু দিস ওয়ার্ক? ইমন বললো হ্যাঁ, ওয়াই নট। আমার প্যারেন্টসও মোটামুটি একটু আনকমফোর্টেবল ছিল যে শখ এখনও ছোট, স্টাডি করছে, এত প্রেশারও নিতে পারবে কিনা। বাট তখন আসলে শ্যুটটা করা হয়ে গিয়েছে অ্যান্ড খুব ভালো রেসপন্সও ছিল। বাট হয় না যে আমি জাস্ট কাজ শুরু করার আগেই, আমি তো আসলে ওইভাবে প্রিপেয়ার ছিলাম না যে আমি মুভিতে রেগুলার কাজ করবো। আর টু বি ভেরি অনেস্ট, ওই টাইমটা আসলে খুব ভালো মুভি হচ্ছিল না, আমি নিজেও ইন্টারেস্টেড ছিলাম না। সো দ্যাটস ওয়াই হয়েছে কি যে ওই ফিল্মটা করার পর আমি অনেক অফার পেয়েছি, বাট আমার স্টাডির প্রেশার, আমি বাংলা লিংকের সাথে ট্যাগ ছিলাম, আমি নিজে ইন্টারেস্টেড ছিলাম না, সব কিছু মিলে আমার করা হয়নি। বাট এরপরে আমি আরেকটা মুভি করেছিলাম 2014-এ, সেটা হচ্ছে অল্প অল্প প্রেমের গল্প, উইচ ইজ আমাদের বাংলা লিংকের একটা মুভি ছিল, ওইটাও কমার্শিয়াল ছিল, হ্যাঁ আমাদের পুরো বাংলা লিংকের টিমটা ওটার সাথে কাজ করেছে। সো তখন আসলে আমি ওই কাজটা করতে ইন্টারেস্টেড ফিল করি যে হ্যাঁ, এটা তো আমারই রেগুলারের টিম, আমি করব। অ্যান্ড ওটা আমার করা হয়েছে, ওইটাও মাশাআল্লাহ ভালো হয়েছে। বাট এরপর থেকে আমি আমার অভিনয়ের ক্যারিয়ারটা শুরু করে দেই নাটকে অ্যান্ড মডেলিংয়ে অ্যাজ ওয়েল। সো এরপর আর করা হয়নি। এখন কি যদি কমার্শিয়াল মুভির কোনো প্রস্তাব আসে তাহলে করবেন? নো প্রবলেম। এত ঠান্ডা এখন আসলে ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমি দর্শকদেরকেও বলবো আপনারা প্লিজ একটু সাবধানে থাকবেন, কারণ এখন এত বেশি এই সমস্যাগুলো আমরা ফেস করি, সবার সুরক্ষিত থাকতে হবে। সো নো প্রবলেম আপু। এখন আসলে অফার পাচ্ছি, বাট আমি আসলে কোয়ান্টিটি না কোয়ালিটি বেস কাজ করতে চাই। আর যেহেতু এখন একটা রিসেন্টলি একটা ওয়েব ফিল্ম দেওয়ার পরে আপনার প্রতি এক্সপেকটেশনসটা মানুষের অনেক বেড়ে গেছে, সো সেই জায়গা থেকে একটু বুঝে শুনে কাজ করার যে বিষয়টা, সেটা বোধহয় এখন আপনি করবেন। না না, আমি আসলে বুঝে শুনে সবসময় কাজ করি। আমি বললাম না যে আমি আসলে কখনো কাজ করার জন্য করে যেতে চাই না। হয় না যে থাক না একটু অফ অন করে থাক, বাট কোয়ালিটিফুল কাজ থাক, ব্যালেন্সটা থাকুক, বাট ভালো কাজ হোক। আচ্ছা, আমরা জানি যে এরপর একটা মোটামুটি সময় একটা বিরতি আপনার ছিল এবং তারপরে আপনি আপনার লাইফের নো প্রবলেম এট অল, সবারই হচ্ছে, আমারও হচ্ছে, তোমার একা বললে না। ঠান্ডা এখন সিজন চেঞ্জ হয়েছে, একটু হবেই, রাইট, এটা হতেই পারে, এটা খুব নরমাল একটা বিষয়। একটু আমার মনে হয় একটু দাদার সাথে কথা বলে আসলে। ওকে আচ্ছা দাদা, আমরা আপনার যে বিষয়টাতে ছিলাম যে সবার সাথে আপনার বেশ ভালো সম্পর্ক, এবং আমরা কিন্তু এটা দেখিও সোশ্যাল মিডিয়াতে যে আমাদের যারা একদম স্টার রয়েছেন
তাদের সাথে আপনার এত সুন্দর একটা সম্পর্ক, এবং আর্টিফিশিয়াল না কিন্তু, লোক দেখে না। মানুষ দেখতে পায়, বুঝতে পারে যে আমি আর্টিফিশিয়াল নয়, অ্যাক্টিং করে মানুষ, হ্যালো ভাইয়া কেমন আছেন, আমি এগুলো না, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, একদম মন থেকে যেটা মন আসে থেকে না? একদম, মানে হয় না ফ্যামিলি ভাই বোন, এই আমার বোনকে আমি বলি না এই আমাকে এটা খাবারটা দিত, বা ওই আমার কাপড়টা বের করে দিত, বা বালিশটা ঠিক কর, মানে বাসায় যেটা যেরকম করি সেম আমি ওইরকম ভাবে সবার সাথে। আচ্ছা, কিন্তু কিভাবে আসলে এরকম সবার সাথে এত ভালো সম্পর্ক মেইনটেইন করা যায়, এটার সায়েন্সটা কি? এটা না গড গিফটেড। এটা আমি ওই যে বললাম যে আমি মন থেকে মানুষের সাথে মিশি, মন থেকে মানুষের সাথে কথা বলি, আমি ফেক কিছু পছন্দ করি না, করিও না। মন থেকে যেটা আসে আমি সেটাই করি, হোক ভালো হোক মন্দ। এই যে ওদের সঙ্গে মানে ও শখ বললে না হবে না, মানে সবার সাথেই তো আমার কাজ হচ্ছে, কারণ আমি ওই যে ফেক জিনিসটা আমি পছন্দ করি না, ওই যে মন থেকে কথা বলি, মন থেকে যেটা করি এই। আর আমার একটা জিনিস, আমার সেটা আমি সবসময় আর্টিস্টকে আগে ভালো রাখার চেষ্টা করি। আমার আর্টিস্ট ঠিক থাকলে আমি ঠিক, ও খেয়েছে কিনা, ওর কোনো সমস্যা হচ্ছে কিনা, ও কফি খাবে না জুস খাবে না লাঞ্চে আমি ওকে কী দিব, ওকে আমি আগে জিজ্ঞেস করি, এই শখ আমি তোর জন্য এটা আনাবো, শখ তুই এটা খাবি, অলওয়েজ। আমি একমাত্র শখ বলে না কিন্তু, শুধু শখ হলে যার সাথে কাজ হবে, যার সাথে কাজ হবে। আমার টিম আমার অ্যাসিস্ট্যান্ট বয়, আমি ওদেরকেও বুকে জড়ায় কথা বলি, যে কারণ ওরা ভাবে যে দাদা তো ভালো কেন। আমার সাথে দেখেন অনেকে ভয় পায় যে দাদা কি যেন খুব রাগী, আসলে আমি সেটা না। আমি সবাইকে ভালোবাসা দিতে পারি বলেই কিন্তু সবাই আমাকে দেয়, রাইট? তাই না? তাহলে আমি আজকে এই যে এই জায়গাটা কথা বলতে আসছি কেন, ভালোবাসার জন্যই তো, ভালোবাসার জায়গাটা দিয়েছি বলেই তো আপনারা ডেকেছেন। অবশ্যই। তাহলে দাদা আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কিছু কিছু মানুষের কমেন্ট থাকে, কমপ্লেইন থাকে, অথবা তারা বলে থাকে, এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, সব জায়গায় লেখালেখি মানুষ যখন যা ইচ্ছা বলে ফেলে, তো সেই জায়গা থেকে কিন্তু বলা হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে খুব সিন্ডিকেট মেনটেন করা হয় এবং সিন্ডিকেট ওয়াইজ কাজ করা হয়, সবাইকে সুযোগ দেওয়া হয় না। এটার সাথে আপনি আসলে কতটুকু আপু এটা বলবেই। একটা ফ্যামিলিতে 4 ভাই কিন্তু সমান হয় না, হাতে 5টা আঙ্গুল কিন্তু সমান না আপু, এটা বলবেই। সবচেয়ে আগে বলবো যেটা হচ্ছে সিন্ডিকেট বলতে কি বোঝায়, 4জন 5জনকে নিয়ে একটা সিন্ডিকেট হয়। আমি কিন্তু 4জন 5জনকে নিয়ে নিই, আমি মানে পুরো ইন্ডাস্ট্রি নিয়ে আছি, যারা বড় বড় সেলিব্রিটি তাদেরকে নিয়ে আছি। তাহলে সিন্ডিকেটটা হলো কিভাবে? আমি কি শুধু শখকে নিয়ে কাজ করছি, শুধু দিঘিকে নিয়েই কাজ করছি, বা বারিশকে নিয়েই কাজ করছি? আমি তো আপনি দেখবেন আমি ভাষায় যদি ভাতও খাই, আমি সেটা কিন্তু আমি ফেসবুকে জানিয়ে দিই যে আমি ভাত খাচ্ছি এখন। তাহলে সিন্ডিকেট কোত্থেকে আসলো? আজকে ক্লায়েন্ট যদি শখকে চায়, আমি শখকে নিব না। ক্লায়েন্ট ডিমান্ড করবে যাকে, আমি তাকেই নিব। ক্লায়েন্ট হয়তো জিজ্ঞেস করবে যে দাদা আমি আজকে এই শ্যুটটা করতে চাই, বা আমি আজকে এই ক্রিমটা একটা শ্যুট করতে চাই, আপনি কাকে বলবেন? আমার তখন মনে হবে কাকে নিব, ক্লায়েন্টকে বাঁচালে সে আমি বাঁচবো। আমি আগে ক্লায়েন্টকে চিন্তা করি, আপনি কাকে চান। ওনারা যখন আমাকে বলে দেয় যে দাদা আপনি আপনার মতো করে নেন, তখন আমি চিন্তা করি এখানে কি দিঘি যাবে, শখ যাবে। আমি তখন শখকে ফোন করলাম, সিচুয়েশনের উপর বেস করে কে পারফেক্ট। দেখা যাবে ওই ডেটে শখ ফ্রি নাই, তাহলে আমার দিঘিকে নিতে হয়। আবার দিঘি আজকে ফ্রি নাই, তাহলে দিঘির জায়গায় আমাকে নিতে হয় বারিশকে। আর বারিশকে সব জায়গায় নেওয়ার একটাই কারণ আছে আপু, ও লাইভ করে, যে যাদের আমি কাজ করি তারা কিন্তু লাইভটা আগে চায়। এখন কিন্তু লাইভের যোগ, প্রমোশনের যোগ। আর বারিশ একজন মডেল, বারিশ একজন অ্যাঙ্কার, মানে একজন নৃত্যশিল্পী। কারণ ওকে আমি যে কোনো কাজে নিতে পারি, তার জন্য কিন্তু আমি সিন্ডিকেট না। ও অনেক কাজ যে ভালো করবে মোট কথা। যে একটু আগেই বললাম যে শখ অভিনেত্রী, শখ মডেল, শখ হচ্ছে আমার নৃত্যশিল্পী, শখ ভালো কথা বলতে পারে। যেমন এই যে ওর সাথে কিন্তু আমি কথা বলতে পারছি না, ও এত সুন্দর করে কথা বলে, মানে কি আমি বোবা হয়ে যাই। হয় না যে এরকম শখ সুন্দর করে কথা বলে, যার জন্য মানে সিন্ডিকেট বলতে কোনো কিছু নাই আপু। এটা হলো একটা মানুষ গসিপ করে, যাতে এই কথা বললে যেন আরো কিছু মানুষ আমাকে না নেয়, মানে আমাকে বাদ দিতে পারে। বাবা উপরওয়ালা রিজিক যদি আমাকে দিয়ে থাকে, কেউ বাদ দিতে পারবে না। একটা দরজা বন্ধ হয়ে গেলে কিন্তু আরেকটা দরজা উপরওয়ালা ঠিকই খুলে দেয়। আমি এটা বিশ্বাসী আপু, কষ্ট কি করি নাই, কষ্ট করেছি বলেই কিন্তু আজকে এই জায়গাটায়। অবশ্যই কাজের প্রতিফল। তাহলে সিন্ডিকেট বলতে কোনো কথাই নাই আপু, এটা ফালতু কথা একটা। সিন্ডিকেট বলতে সবাই, আপনারাও তো দেখতেছেন আমি সবাইকে নিয়ে কাজ করছি, কোনো হিরো বাদ নাই, কোনো নায়িকা বাদ নাই, কোনো আমি রিসেন্ট সিঙ্গারদের নিয়ে আসছি।
আমি রিসেন্ট সিঙ্গারদের নিয়েও মডেল করেছি, কারণ আমি ভ্যারাইটিস কাজ করি, আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই, আমি মানে ওই 2-4 জনকে দিয়ে করতে চাই না। স্পেসিফিকলি কেউ আসলে ওইভাবে যদি নোটিস করে থাকে তাহলে তারা বুঝবে যে এখানে আসলে কোনো সিন্ডিকেট নেই। আর যে বোঝে সে বুঝবেই, তাই না? এটা হয় কি আপনি আমার ভালো চান না, এই জন্য আপনি আমার কথা বলবেন। প্রফেশনাল জেলাসি। হ্যাঁ। আচ্ছা, প্রফেশনাল জেলাসি থেকে আপনার কাছ থেকে জানতে চাই আপু, নাটকের ক্ষেত্রে কখনো প্রফেশনাল জেলাসির শিকার হয়েছেন কিনা অভিনয় ক্ষেত্রে? এটা তো আসলে ছোটবেলা থেকেই হয়ে আসছে, আই ডোন্ট নো ওয়াই, মানে আমার ক্ষেত্রে অনেক বেশি এটা। বাট মানে সামনাসামনি আসলে কেউ কিছু বলে না, পিছনে পিছনে যে অনেকে অনেক কিছু বলে, যেটা আমি আগে পরে শুনি, শুনলেও হয় কি আমার কোনো রিয়াক্ট থাকে না। বাট যারা বলে তাদেরকে আমি যখন শুনি যে সে আমার ব্যাপারে এটা বলেছে, এরপরে যখন আমি তাকে ফেস করি মানে আমি খুবই নর্মাল থাকি, কারণ সেটা তার আসলে কমপ্লেক্স, আমার না। রাইট। সো আসলে জেলাসি দিয়ে তো কিছু হয় না, জেলাসিটা থাকবেই। বরং আমার কাছে মনে হয় যে যারা জেলাসি ফিল করে তারা আসলে নিজেরা ইনসিকিউর, নিজেদের কোয়ালিটি নিয়ে বা কাজের অবস্থানটা নিয়ে, অথবা আইডেন্টিটি ক্রাইসিস। আইডেন্টিটি ক্রাইসিস, হ্যাঁ, মানে সেটাই, মানে এগুলো নিয়ে তারা আসলে কনফিউজ, তারা আসলে ক্রাইসিসে ভুগে আর কি, এটাই। বাট আমি সবসময় যেটা বিশ্বাস করি যে যদি আমার কোয়ালিটি থাকে, আমাকে যদি কারো শখকে লাগে, ওই যে দাদা বলছিল না যে ক্লায়েন্ট ডিমান্ড, যদি কারো শখকে লাগে তাহলে আসলে শখকে নিয়েই কাজ করবে। যেমন আমি কামব্যাক করার পর এরকম একটা জিনিস হয়েছে, রাইট, এটা আমি আজকে ফার্স্ট লাইভে বলছি। আমাদেরই একজন আর্টিস্ট, অনেক বড় একটা প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে র্যাবের একটা প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামটায় র্যাব থেকে রিকোয়ারমেন্ট ছিল যে আমরা শকাবুকে দিয়ে ওখানে পারফর্ম করাবো। সামহাও আমাদেরই একজন আর্টিস্ট বলছে না, শক্ত কাজ করবে না, ওর বাবু হয়েছে, ও এখন বাচ্চা নিয়ে অনেক ব্যস্ত, কাজ করতে পারবে না। বাট আমি কিন্তু কাজ করছি। তো সামহাও তারা তো অনেক বেশি তাদের জায়গা থেকে তারা ডেডিকেটেড, তারা সামহাও আমার নাম্বার বের করেছে, বের করে ডিরেক্ট কল করেছে। ডিরেক্ট কল করে যখন তারা আমাকে শেয়ার করেছে যে আপু আমরা চাচ্ছি আপনি আমাদের সাথে এই কাজটা করেন, এত তারিখে আমাদের কাজটা হবে সিলেটে, আপনি কি কাজটা করতে পারবেন, আমরা খুবই খুবই খুশি হব, কারণ এর আগেও আপনি আমাদের সাথে কাজ করেছেন। আই ওয়াজ লাইক হ্যাঁ অবশ্যই, কেন করব না। তখন যখন সব কিছু কনফার্ম হয়ে গেল, অফ দ্য রেকর্ড আমার সাথে কিন্তু এই কথাটা শেয়ার করেছে যে আপু আপনারই একজন কলিগ এমনভাবে না করছিল যেন আমরা আপনার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট না করি, আপনি কাজই করেন না। অ্যান্ড এই জিনিসগুলো আসলে প্রতিনিয়তই হচ্ছে, আমি জানি আমার আশপাশের মানুষজনই করছে, আমার ফোন নাম্বার চাইলে আমার ফোন নাম্বার দেয় না, আমার জায়গায় অন্য আর্টিস্টদেরকে ইনসিস্ট করে। এটা আপু আমি হয়েছি, এটা রেগুলার আমাকে বলা হয়েছিল, শখকে বলা হয়েছিল যে দাদা তুমি শখকে নিও না, শখ কিন্তু টাইম মেনটেন করে না, আসে না, শখ কিন্তু ফাঁসাবে। আচ্ছা, যখন আর কি প্রথম আপনাদের কাজ করা শুরু। হ্যাঁ হ্যাঁ, এটা ওকেও বলা হয়েছে এরকম, এই তুমি গৌতম দার সাথে কাজ করো না, গৌতম দার সাথে কাজ করাটা কিন্তু ভালো হবে না। হ্যাঁ হ্যাঁ। আর এছাড়াও মানে নাটকের ক্ষেত্রেও সেম হয়, দেখা যায় যে কিছু আর্টিস্ট কিছু স্পেসিফিক ডিরেক্টরদেরকে আসলে বেঁধে রাখে যে আমার সাথে কাজ করলে অমুকের সাথে কাজ করা যাবে না, অমুকের সাথে কাজ করলে করা যাবে না। বাট এন্ড অফ দ্য ডে হয় কি আমি আসলে এগুলো কিছুই কেয়ার করি না, আমি কিন্তু কাজ করে যাচ্ছি। সো আমি যেটা সবসময় বিলিভ করি যে যদি আমার কোয়ালিটি থাকে, আমি যদি ভালো কাজ করি, যাদের আসলে শখকে দরকার, আমি তো হুট করে শখ হইনি, তিলে তিলে আজকে আমি শখ হয়েছি, যাদের মনে হয়েছে এমনও না যে সাথে ভেসে এসে আপনি কিন্তু আপনাকে প্রুভ করে হয়েছেন। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমার জায়গাটা আসলে অনেক স্ট্রং, সেটা আমার অডিয়েন্সরাও বলতে পারবে ভালো, আমি নিজেও এত কনফিডেন্টলি বলতে পারি বিকজ আই নো হোয়াট আই অ্যাম। রাইট। আমার এই আজকের শখটা হতে আমার অনেক সময় লেগেছে, আমি অনেক কিছু ফেস করে আজকের শখ। অ্যান্ড আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস টু মাই অডিয়েন্স, যারা আমাকে এখনও এত সুন্দরভাবে ভালোবাসা দিয়ে নিচ্ছে। কারণ ইউজুয়ালি হয় কি যে অনেকেই আসলে ব্রেক দেওয়ার পরে কামব্যাক করলে অডিয়েন্সরা একসেপ্ট কিন্তু করতে আপনার চায় না। ক্ষেত্রে একটা বিষয় আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আপনার যখন একটা গ্যাপ ছিল বা আপনার যে ব্রেকটা ছিল, তখনও কিন্তু কোথাও কোথাও দেখা গেছে অন্য কারো কিছু একটাতে কারো কমেন্ট আসছে যেখানে শখ থাকলে ভালো হতো, শখ আসে না কেন। কারণ আমি আসলে ব্রেকটা নিয়েছি একদম আমার মানে যখন আমি ফুল অন কাজ করছি, আমি টপ কাজ করছি, তখন ওই জায়গাটা থেকে আসলে
ইউজুয়ালি কেউ গ্যাপ দেয় না, রাইট। বাট আমি ওই টাইমটায় গ্যাপ দিয়েছি। আমার পার্সোনাল একটা কারণ ছিল ওই টাইমটায়, তার কিছুদিন পরেই কোভিড চলে এসেছিল, সবকিছু মিলে আর কি 2 ইয়ার্স এর একটা গ্যাপ ছিল। এবং তারপরে যখন আপনার কামব্যাকটা হয়, আপনার একটা নাচের ভিডিও কিন্তু ব্যাপক ভাইরাল হয়েছিল। না, নাচের ভিডিওটা রিসেন্ট ভাইরাল হয়েছে, আচ্ছা, বাট কামব্যাকটা করা হয়েছে আমার একটা নাটক দিয়েই, আর একটা শো, একটা এবং বড় যখন আপনি একটা show শুরু করবেন দিয়েছিল। তখন কিন্তু আপনি ডিক্লেয়ার করে দিয়েছিলেন যে এখন থেকে আমাকে রেগুলার পাওয়া যাবে এবং আমি রেগুলার কাজ করব। না, আমি আসলে ডিক্লেয়ার করিনি, হয়েছে কি আমার কামব্যাকটাও আমি আসলে তখনই করতে চাইনি। নাটকের যে কথাটা বলছিলাম, আমাকে আসলে আমার খুব কাছের একজন বড় ভাই বলো, ফ্রেন্ড বলো, ডিরেক্টর জাকিউল রিপন ভাই চাচ্ছিল যে তার ওই নাটকটায় যেন আমিই কাজ করি। আচ্ছা, সো ভাইয়া অনেক দিন যাবত হোল্ড করে রেখেছিল যে শখ, তোকে ছাড়া আমি নাটকটা করব না, অ্যান্ড তোকে নিয়েই করবো। আমি বললাম যে ভাইয়া আই নিড টাইম, আমি জাস্ট একজন মানে নিউ মাদার, আমার একটু সময় লাগবে সবকিছু মিলে একটুখানি ঠিক হতে। সেটেল হতে। হ্যাঁ, তো ভাইয়া বললো যে না, তুই এখন যে অবস্থায় আছিস সেই অবস্থায় করবি, আই ওয়ান্ট ইউ, মানে আমি চাই তুই এই কাজটা কর। সো ওই কাজটা দিয়ে আসলে করায়, ওই কাজটা করার পর থেকে আসলে কেউ আমার নিষেধ মানছিলই না। সবার কথা যে আপু আপনাকে এতদিন পর পেয়েছি, প্লিজ আপনি কাজ করেন, আপনাকে জানেন এত মিস করেছি। ইভেন আই এম ভেরি সারপ্রাইজড, আমার মানে এটা আসলেই অনেক বড় ব্লেসিংস। আমার প্রোডাকশন বয় থেকে শুরু করে এভরিওয়ান, দে আর লাইক লিটারালি ক্রাইং আমাকে সেটে পেয়ে, যে আপু আপনি কোথায় ছিলেন, আপনি একদমই কন্ট্যাক্টলেস হয়ে গিয়েছিলেন, আমরা কি আপনার আপু না, প্লিজ আপনি কাজ করেন রেগুলার। মানে এই যে ভালোবাসাগুলো, এটা আই ডোন্ট নো আমি কি করেছি, বাট আল্লাহর ব্লেসিং না থাকলে আসলে এই জিনিসটা হয় না। অবশ্যই, এবং অবশ্যই আপনার কাজের জন্যই বা আপনি ব্যক্তি হিসেবে যেমন তার জন্যই। থ্যাংক ইউ। অনেক গুণে গুণান্বিত। ও দাদা, থ্যাংক ইউ। অনেক। আচ্ছা দাদা, এবার আপনার কাছে আসি। আপনি যেহেতু একটু আগে বলছিলেন যে আপনার কিন্তু কোনো কিছু হিডেন না, সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে আপনি রেগুলারই আপনার সবকিছুর আপডেট থাকছে। সেখান থেকে আমরা জেনেছি আপনি কিন্তু মানে বলে না ঘরে বাইরে সমানভাবে এক্সপার্ট। আপনি কিন্তু রান্নায় বেশ পারদর্শী এবং আমরা দেখি যে আপনার রান্না যারা খায় তো মজার মজার রান্না করে দাদা। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে সবার খাওয়ার সৌভাগ্য হয়েছে। সো এই রান্নার প্রতি ইন্টারেস্টটা কবে থেকে, এবং আপনার রান্নার সব থেকে বড় ফ্যান কে? আমার ছেলে। আচ্ছা, আমার দুইটা ছেলেই ওরা খুব খেতে পছন্দ করে। আমার বড় ছেলেটা আবার মাছ খেতে পারে না, ও খুব কম মাছ খায়। আমার ছোট ছেলে আবার মাছ বলো, মাংস বলো। আর সবচেয়ে বড় বিষয়টা কি, আমি না ফ্রেশ খাই। আমি যারা আমার সাথে শুটিং করে বা আমি যেই শুটিং করি, যদি কারো নাটকে বা সিনেমায় আমি অভিনয় করতে চাই, আমি কিন্তু বলে দেই যে আমি খাবো না, বা আমি খেলে আমাকে দিতে হবে ডিম ভাজা, ডাল ভাত বা শাক দাও। কিন্তু অন্য যে হয় না মাংস বা মাছ, আমি ওগুলো খাই না। আমি বাইরের কোনো খাবার খাই না। যেমন ওর বাসায় গেলেও কিন্তু আমি বলতে আমি ডিম ডাল ভাত খাবো, যার জন্য খেলে দেশি মুরগি খাবে, সেটা একদম ফ্রেশ, একদম ফ্রেশ, মানে জাস্ট বাজার থেকে কিনে এনে কেটে রান্না করতে ওইটাই হবে। আর কি। আমি মানে হয় যে আমি যখন সময় পাই তখন হয়তো আমি একটু বাজারে যাই, বাজারে গিয়ে আমি একটু ভিডিও দেখি। মানে ভিডিওটা দেই কেন, যে আমি মানে কি করছি, আমার লাইফ স্টাইলটা কি, আমি আপনার হ্যাপিনেস গুলো শেয়ার হ্যাঁ করা। আমি এগুলো আমি যেরকম নর্মাল থাকি, আমি সে নর্মালটাই আমি শো করি। তো আমি বাজার করি, বাসায় এসে একটু হয়তো আমি নিজেই তরকারি কাটছি, সবজি কাটছি, বা আমি পেঁয়াজ কাটছি, আমি রান্না করছি, ওই একটা ভিডিও বানিয়ে আমি আমার বাচ্চাকে নিয়ে খাচ্ছি, ওই খুনসুটি দিয়ে একটা ভিডিও দিই, এই আর কি, আর কিছুই না। রান্না করতে ভালোবাসি, রান্না মানে যখন সময় পাই সেই রান্নাগুলোই করি, বা সব কিছু রান্না করতে পারি, কিন্তু সি ফুড পারি না, শুধু বাঙালি। আচ্ছা, আপনি এমন সুন্দর সুন্দর রান্না আমরা দেখে যাব অনলাইন থেকে, এবং আপনি কেন? করে যাবেন খাওয়াবো, সেটা। চলে আসেন, খাওয়াবো। আচ্ছা, থ্যাংক ইউ। সেটা ইনভিটেশন নিয়ে নিলাম। আচ্ছা, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আছি। দুজনের কাছে একটু জানতে চাই যে আমরা এখন বুঝতে পারছি, স্পেশালি কোভিডের পরে, যে সুস্বাস্থ্য নিয়ে থাকাটা বা ভালো থাকাটা আসলে কত বেশি ইম্পর্ট্যান্ট। সো আমাদের দর্শকদের জন্য আপনার কাছ থেকে একটা টিপস, দাদার কাছ থেকে একটা টিপস, যে কিভাবে ভালো থাকা যায় বা কিভাবে নিজেকে ভালো রাখা যায়। জাস্ট ডু নাথিং, ফিল মানে বি ইয়োরসেলফ, বেশি করে পানি খান, যতটুকু সম্ভব নিজেকে ক্লিন রাখার চেষ্টা করেন, ফ্রেশ ফুড খান,
আর হচ্ছে যেহেতু সামনে উইন্টার, অনেক বেশি ঠান্ডা, সবাই একটু ট্রাই করবেন যেন ঠান্ডা, অলরেডি আমার ঠান্ডায় আজকে অবস্থা খারাপ হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছে, দ্যাটস ওয়াই আই এম সরি। ঠান্ডা থেকে নিজেদের ফ্যামিলিকে, বাচ্চাদেরকে কিভাবে প্রোটেকশনে রাখা যায়, একটু ওয়ার্ম কাপড়, একটু গরম খাবার বেশি করে খেতে হবে। অ্যাট দ্য সেম টাইম যেহেতু এখন ডেঙ্গুও চলছে, সবাই একটু মশা থেকে জাস্ট কেয়ারফুল থাকবেন, দ্যাটস ইট। আর আমি বলবো যে খাবারটা একটু মেনটেন করেন, দাদাকে ফলো করুন সবাই, ফ্রেশ ফুড। আমি ফ্রেশ রেখে, আর হলো মন খুলে হাসবেন, তাহলে আর কিছু থাকবে না। বি হ্যাপি, সেটা একদম যেটা আমি বলবো, মন খুলে হাসবেন, মন আরেকটা খুলে। জিনিস বোধহয় দাদা অ্যাড করতে পারেন, হিংসাটাকে রিমুভ করে দিতে হ্যাঁ, হবে। আমি ওইটা বলতে বললেও চাচ্ছিলাম, হবে না, please, এটা বললেও হবে না, এটা যারা করে তারা করবেই। মন খুলে হাসো আপু, দেখবা সব কিছু ঠিক হয়ে গেছে। আমার কাছে মনে হয় কি যে লাইফ ইজ টু শর্ট, সো হিপোক্রেসি, এসব কমপ্লেক্স, এগুলো ভুলে যে লিভ ইউর লাইফ, বি হ্যাপি, বি মানে ফ্রেশ, আর কিছু লাগবে না, এটাই এনাফ ভালো থাকার জন্য, ভালোভাবে বাঁচার জন্য। হ্যাঁ, এইটাই একটু নিজেকে মেনটেন করতে পারলে ভালো থাকা যায়। আসলেই তাই, চমৎকার বলেছেন দুজন, এবং দুজনকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক ব্যস্ত, তার মধ্যেও সময় দিয়েছেন আমাদের, এবং দুজনের জন্যই ATN বাংলা লাইফ অ্যান্ড বিউটির পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। আপনারা ঠিক এমনভাবে পজিটিভ থাকবেন এবং পজিটিভিটি ছড়িয়ে যাবেন, সেটি আমাদের চাওয়া। থ্যাংক ইউ সো মাচ আপু তোমাকে, থ্যাংক ইউ সো মাচ ATN বাংলাকে ফর হ্যাভিং আস হিয়ার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ATN বাংলা, ধন্যবাদ। থ্যাংক ইউ তোমাকে আপু, তুমি এত সুন্দর করে কথা বলো। ধন্যবাদ, প্রিয় মানুষদেরকে পেলে কথা এমনি ভালো Thank হয়। you, thank you. ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠান আমরা শেষ করে ফেলছি, আজ এখানেই শেষ করব। দেখা হবে আগামী পর্বে আবারও নতুন কোন অতিথির সাথে, তার সম্পর্কে জানবো, তার লাইফস্টাইল সম্পর্কে জানবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সবসময় সুন্দর এবং সত্যের সঙ্গে থাকবেন, এবং অবশ্যই ATN বাংলার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।